বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অন্য রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বাঙালিদের বাংলা বললেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম নানা অভিযোগ তুলে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রচুর ভিড় আমরা দেখতে পেলাম। তো এই জায়গাটা থেকে প্রশ্ন হচ্ছে যে মানুষ তো যে কোনো বিরোধী দলকে দেখতে চায় যে একটা আন্দোলন, একটা প্রতিবাদের মুখ হিসেবে। আমাদের এ রাজ্যের বিরোধী রয়েছেন, কিন্তু সে বিরোধীদের মধ্যে কোথাও কি একটা অনৈক্যের সুর? একদিকে দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুতে রাস্তা নামলেন, বামেরা ঠিক সেই ইস্যুতেই রাস্তা নামলেন। উল্টো দিকে বিজেপি এটা নিয়ে চুপচাপ, তারা রোহিঙ্গা রোহিঙ্গা বলছে, হিন্দুত্ব হিন্দুত্ব করছে। আবার যদি বিজেপির মধ্যে দেখা যায় যে 21শে জুলাই যে তৃণমূল অধিকারী ডাক দিয়েছেন উত্তরকন্যা অভিযানের, হাইকোর্ট সেই উত্তরকন্যা অভিযানের জন্য হাইকোর্ট যেহেতু প্রশাসন অনুমতি দিচ্ছিল না, হাইকোর্টের অনুমতিতে আবারও সেটা হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী 21শে জুলাই তিনি উত্তরকন্যা অভিযান করবেন, যখন এখানে কলকাতায় চলবে 21শে জুলাই তৃণমূলের শহীদ তর্পণ দিবস। কিন্তু প্রশ্ন হলো যে বিজেপি মাঠে নেই কেন, বিরোধীরা মাঠে নেই কেন? এত এত ইস্যু, চাকরি দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, আরজিকর, আমরা কসবা, নানান ইস্যু। সেই ইস্যুতে যেভাবে বিরোধীদের পথে নামা দরকার সেভাবে কি পথে নামছে? আমরা কি দেখছি না? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে রয়েছেন, কিন্তু তিনি যেন কোথাও আবার বিরোধী নেত্রীর ভূমিকা করছেন। অর্থাৎ নিজের রাজ্যের এত ইস্যুর মাঝেও তিনি কেন্দ্রের বিরোধিতায় পথে নামছেন নিজের রাজ্যে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রশাসক হয়েও তিনি বিরোধী নেত্রী হিসেবেও এই বাংলায় কোথাও যেন নজর কাটতে চলেছেন। বিরোধীরা কোথায়? আজকে এই বিষয় নিয়ে আমার আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, এ রাজ্যের বিরোধীরা রাস্তায় কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে পড়লেন। কেননা সত্য হোক মিথ্যা হোক, একটা ঘটনা হোক দুটো ঘটনা হোক, যাই ঘটে থাকুক, যে বাঙালিরা নামলেন, মিছিল করলেন এবং তার একটা ব্যাপক আকারে, কোনো ছোটখাটো নয়। কিন্তু যেদিন নামলেন তার ঠিক 4-5 দিন বাদে কিন্তু আবার 21শে জুলাই, তার আগেই তিনি পথে নামলেন তড়িঘড়ি। তো এই জায়গাটা থেকে যে বিরোধীরা পথে নেই, কিন্তু তারা কি করে দেখছে যে এ রাজ্য জয়ের স্বপ্ন? আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ব্যাপারটা? দেখুন বিপ্লব দা, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ভোট ইত্যাদি আসলে ইস্যু ধরে মানুষের কাছে পৌঁছতে হয়, মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় কোন একটা বিশেষ ইস্যুকে কেন্দ্র। এটা উনি অনেকটাই মহারাষ্ট্র থেকে একটা আঁচ পেয়ে গেছেন। সেখানে শিবসেনা বলে যে পার্টি আছে, এবং শিবসেনা এখন তারা শিবসেনা, উদ্ধব ঠাকরে শিবসেনা হয়েছে ইউটি, আর সেটা শিবসেনার অরিজিনালি ভেঙে মহারাষ্ট্র নবনির্মাণ সমিতি সেটা একটা আছে। তারা কিন্তু হঠাৎই দেখা গেল যে মারাঠি যারা বা মহারাষ্ট্রে যারা মারাঠি ভাষায় কথা বলছে না, বিশেষ করে দক্ষিণ ভারতীয়দের, তারা কিন্তু বা অন্য জায়গার মানুষদের, তারা কিন্তু দেখা গেছে যে এক ধরনের যে অ্যান্টি নন মারাঠা ব্যাপারটা, যে মারাঠা অসমিতা সংস্করণ যেটা রয়েছে, সেটাকে ব্যবহার করতে শুরু। এবং তারা মনে করলেন যে এই মারাঠি অসমিতা যদি আমি ব্যবহার না করি তাহলে আর এগোনো যাবে না। বোধহয় অনেকটাই শিবসেনার পতন ঘটেছে বাল সরকারে চলে যাওয়ার পরে। বিজেপির সঙ্গে কিছুদিন থেকে তাদের সুবিধা হয়েছিল, তারপরে তো আমরা জানি যে ভাঙন টাঙন, নতুন বটল কৃষক সব জানি। তো আমি অবাক হয়েছিলাম যখন উদ্ধব এবং রাজ ঠাকরে একসঙ্গে মিলিত হলো। ইস্যুটা কিন্তু সেই এক, যে হ্যাঁ, মারাঠি প্রাদেশিকতাটাকে জাগিয়ে, না হলে আর বাঁচার কোনো জায়গা নেই। কেননা ভোটাধিক্যে তাদের সংখ্যা বেশি, এবং পশ্চিমবঙ্গেও ঠিক তাই। বাঙালি যে আবেগটা, সেটা যদি আবার তুলে ধরা যায়, বাঙালি বিপন্ন,
বাংলা ভাষা বিপন্ন, এটা যদি তুলে ধরা যায় তাহলে হয়তো একটা ইস্যু আসবে, যারা বাঙালিতে মার খাচ্ছে অন্য জায়গায়, এবার সবাই ঐক্যবদ্ধ দাও, সবাই ভোটে অ্যাটলিস্ট ঐক্যবদ্ধ, মানে ভোটটা আমাদের দাও। এইটাই হচ্ছে বক্তব্য। এখন থেকেই একটা 7-8 মাস 9 মাস আছে যে পথে তারা নেমে পড়েছেন এবং এইভাবেই সাজাচ্ছে। কিন্তু ব্যাপারটাকে যদি দেখি যে বাঙালি এবং বাংলা বিপন্ন অনেকদিন ধরেই হয়ে আছে, সেটা কিন্তু মানে অনেকেরই নজর এড়িয়ে যাচ্ছে। বাংলা ভাষা যেটা একটা সময় সব অধিকাংশ স্কুল বাংলা ভাষায় ছিল, বাংলা ভাষা স্কুলের একটা শ্রদ্ধা ছিল, সেগুলো সব সব পুরোনো স্কুলগুলো আশেপাশে জায়গায় নেই। নানান জায়গায় খুব সামান্য মানে যোগ্যতা নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে, বিরাট টাকার ফিস দিচ্ছে। হ্যাঁ, বাংলা ভাষাকে তো ছোট করারই চেষ্টাই, কিন্তু কেউ রুখছে না। একেবারে সাধারণ ঘরের থেকেও ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছে এবং মনে করছে এটা করলে হয়তো চাকরি। বাংলা ভাষার পতন কিন্তু শিক্ষা ক্ষেত্রে বিরাট ভাবে শুরু হয়ে একদম গেছে। এটা একদম কিন্তু একদম আমাদের রাজাদা, এই জায়গাটা থেকেই বলছি যে এ রাজ্যের ক্ষমতায় আসার পর এই বাংলা ভাষা বলুন, বাংলা সংস্কৃতি বলুন, যেভাবে তার অবনমন ঘটেছে, এটা নিয়ে তো বিরোধীদের রাস্তায় নামা উচিত ছিল, কিন্তু ওই একটা ইস্যুকে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন। আমার বক্তব্য এই জায়গাটা থেকেই, মানুষ তো চায় যে পথে নেমে কে আন্দোলন করছে কাকে ভরসা করব। সেই জায়গাটায় 2026-এর নির্বাচনে আপনার মনে হয় যে বিজেপিকে মানুষ শুধু হিন্দু হিন্দু করলেই কি মানুষ ভোট দিয়ে দেবে? না, দেখুন, এরা বলছে বাঙালি বিপন্ন, বিজেপির কিছু নেতা বলছে হিন্দু বিপন্ন, মানে দুটোই নানান কারণে সঠিক। এবং হিন্দুরাও যে বিপন্নতা বোধ করছে এটাও সঠিক, এটা যে সঠিক নয় তা নয়, এটাও সঠিক। বাঙালির বিপন্নতাটা বাঙালির নিজের দোষে কিছুটা ঘটছে, হিন্দুদের বিপন্নতাও নিজেদের দোষে ঘটলেও তো কেউ যদি দুটোকেই জাগিয়ে তুলতে চায়, বাঙালিদের জাগিয়ে তুলতে চায়, বাঙালি যাবো বলে একটা মাঝখানে অনেক, হ্যাঁ আমরা বাঙালি বলে কেউ কিছু পরে আগে লিখতো, তারা উৎপাদ দলটাই প্রায় শেষ হয়ে গেছে। এখন যদি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি থেকে আওয়াজ ওঠে জয় বাংলা বা বাঙালি জাগো, মানে খারাপ না, বাঙালিকে সত্যি জাগাতে পারে তো খারাপ না। আবার কেউ যদি হিন্দুদেরও জাগায় অসুবিধা কিছু নেই, কেউ যদি মুসলমানদেরও জাগায় অসুবিধা তো কিছু নেই। জাগানো মানে তো এই নয় যে অন্যদের ধরে পেটাও, এটা যদি কেউ বলে সেটা নিন্দনীয় এবং সেটা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি কেউ বলে বাঙালি ভালো আর অন্য সবাই অবাঙালিরা খারাপ, তাহলে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কেউ যদি বলে হিন্দু ভালো মুসলমানরা খারাপ, তাদেরও ব্যবস্থা নেওয়া উচিত। উল্টোটা যদি কেউ বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কেউ যদি বলে হিন্দু যাগ, এর মধ্যে তো কোনো অসুবিধা কিছু নেই, বা বাঙালি যাগ, অসুবিধাটা কোথায়? না, দুটোর সুতরাং ক্ষেত্রে একটা অসুবিধা নেই, মানে আমি আমি কি বলছি যে দুজন দুটোকে আঁকড়ে ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন বাঙালিকে, আর এরা ধরেছে হিন্দুকে। দুজনেই বিপন্ন, কিন্তু দুজনেই বিপন্ন। এখন এটাই তো ভোট ভাগাভাগি করবে, মানে একদিকে হিন্দু বলুন আরেকদিকে বাঙালি বলুন, আপনি যদি দুটোকে এক করেন বিষয়টা এক, তাহলে তাদের ভোটটাকে এখন ভাগাভাগি করার রাস্তায় যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে সংখ্যালঘু ভোটটা তার ঝুলিতে রয়েছে বা আছে, বাকি কিছু পার্সেন্ট ভোট যদি ওখান থেকে নিয়ে নেওয়া যায়, আটকে দেওয়া যায়, তাহলে তার জয় একদম নিশ্চিত। তো এই জায়গা থেকে বলছি যে বিজেপির যেভাবে মানে আহ, সমস্ত রকম ইস্যুগুলো নিয়ে রাস্তায় নামা দরকার, শুধু এই প্রধানমন্ত্রী আসছে সেটা নিয়ে হই হই, অমিত শাহ আসবে সেটা নিয়ে হই হই, মানে এইটা করা দরকার নাকি মানুষের যে নিত্যদিন বা প্রতিদিন মানুষ যে সমস্যায় জর্জরিত, চাকরি নেই, বিভিন্ন বিষয়ে শিক্ষার এই অবস্থা, সেই জায়গা থেকে যে আন্দোলন করার কথা সেই আন্দোলন কি আমরা দেখতে পাচ্ছি? যদি আপনি বলুন যে যদি আজকে বিরোধী দলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন আর এই ইস্যুগুলো থাকতো, তাহলে আমরা সেই আন্দোলনকে কিভাবে দেখতাম? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দেখুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন, বিরোধী রাজনীতি করে দীর্ঘদিন করেছেন, হুম। ওনাকে 84 সালের আগে উনি কি করতেন আমার জানা নেই, মানে রাজনৈতিক ভাবে আমরা খুব একটা দেখিনি। কিন্তু সাংসদ হওয়ার পর থেকে উনি তো যেভাবে মাটির ময়দানে ছিলেন, 84 থেকে 2011 বিরোধীতেই ছিলেন, 27 বছর উনি বিরোধী নেত্রী হিসেবে কাজ করেছেন। এবং এক মানে সারা বাংলা জুড়ে কিন্তু মানে এক ব্যাপক আন্দোলন করেছেন, মানুষের শ্রদ্ধা ভালোবাসা পেয়েছে। তখন যারা ক্ষমতায় ছিল কিন্তু তারা কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের প্রতি এতটা দমন পীড়ন আনেনি যেটা ইদানিংকালে এসেছে। গত 14 বছরে দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি ব্যাপক দমন পীড়ন চলেছে।
ব্যাপারটা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে সিপিএম যখন আবার পথে নেমেছিল তখন তাদের ছেলেপুলেদের উপর মারধর করা, হ্যাঁ, এগুলো ঘটেছে, ব্যাপকভাবে মারধর করেছে, ভয় দেখিয়েছে এবং পারমিশন না, বিজেপির অধিকাংশ মিটিংকেই পারমিশন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তারা আবার সেই কোর্ট থেকে পারমিশন নিয়ে করছে। অর্থাৎ যে ধরনের মানে আগে থেকে প্রস্তুতি, আগে কি হতো, একটা মিটিং মিটিং আগে হলে করে অ্যানাউন্স করে দিলেই হয়ে যেত। এখন সে পুলিশের পারমিশন দেবে না, তারপরে আবার কোর্টে যাও, এইসব করতে খুব প্রচুর সময় চলে যায়। ততক্ষণে মানুষ আর উৎসাহ হারিয়ে গেছে, এটা হচ্ছে একটা দিক খেয়াল রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় রাজনীতি করছেন তখন মানে এই মেটেরিয়ালিস্টিক যে লাইফটা স্টাইলটা এসছে, সেটা ছিল কিন্তু অনেকটা কম ছিল। এখন যেভাবে যত দ্রুত মানুষের জীবনে বস্তুতান্ত্রিক চিন্তা ভাবনা এসে গেছে, তারপর মানুষ মনে করছে আমি যদি আন্দোলনের মধ্যে থাকি তাহলে আমার এই যে ভোগ কর্তৃক ভোগ বিলাসের মধ্যে থাকতে পারছি, পরিবারকে রাখতে পারছি। হ্যাঁ, এখন আগে ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না সেভাবে, এখন এত দ্রুত এগুলো আমাদের সবার মধ্যে এসে গেছে, এগুলো মেনটেন করা, এগুলো নিয়ে করা, এগুলো অনেক খরচার ব্যাপার হয়ে গেছে। তার ফলে আপনি যদি আন্দোলনে থাকেন আপনাকে কিন্তু এইসব করা যাবে না। সুতরাং জীবনটা এমন ভাবে নির্ভরশীল, আর্থিক উপর নির্ভরশীল হয়ে গেছে যে মানুষের অফুরন্ত সময় এই ব্যাপারটা সেভাবে আর নেই। আর কিছু না কিছু করতে হতে হবে, চাকরি পাচ্ছেন না সত্যি কথা, কিন্তু চাকরি ছাড়াও তো বেঁচে থাকা যায়, কিছু রোজগার করা যায়। সবাই সেই দিকেই ব্যস্ত হয়ে আছে, যে যেখানে পাচ্ছে। তার ফলে বলে আন্দোলন করে কি হবে, আমি কি পাবো, আন্দোলন করে অন্যরা পাবে, আমি আমার আন্দোলনে আমার স্বার্থটাকে অন্যরা, এই একটা ভাবনা চিন্তা কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। সেটা কি সেটা কিন্তু তখন ছিল না। বামেরা যখন রাজনীতি করতে তখন প্রচুর মানুষ এভাবে পাওয়া যেত। বামেদের গোড়ার দিকের কথা, 60-এর দশক, 70-এর দশক, বা 80-র দশক, তখন কিন্তু প্রচুর মানুষ পাওয়া যেত যারা স্বার্থহীন ভাবে কাজ করতে চাই। এখন কিন্তু বামেরাও লোক পাচ্ছেন, কেন এখন হচ্ছে অন্যায়, অনেক অন্যায় অবিচার প্রচুর ঘটছে, কিন্তু এক হচ্ছে দমন পীড়ন বেড়েছে, আর দুই হচ্ছে মানুষের নানান ভাবে নিজেদের ব্যস্ততা এসে গেছে বস্তুতান্ত্রিক জীবনের মধ্যে। তা সব মিশিয়ে মানুষের কাছে এখন ওই রাজনীতি করাটা, সময় দেওয়াটা, ভয়, একদিকে ভয় রয়েছে, আবার তার এইসব করতে গেলে তার জীবিকাও যথেষ্ট আক্রান্ত হচ্ছে। তার ফলে এখন আর সে ধরনের মানুষকে আমরা পথে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ওইটা ইস্যুটা ধরেই নামতে হবে। বহু ক্ষেত্রে দেখা গেছে যে সেই ইস্যুগুলো সঠিক ছিল না। উনি, আমার মনে আছে একবার উনি কোনো রমজান আলী বা এরকম কোনো নামের এমএলএ মারা গেছিলেন, খুন হয়েছিলেন বা কিছু আত্মহত্যা করেছিলেন, সেটা নিয়ে হইচই পড়ে গেল। দেখা গেল তার যে মানে মারা যাওয়ার কারণটাই হচ্ছে একটা পারিবারিক ব্যাপার। কিন্তু সে নিয়ে বাংলা বন্ধ রেখে দিয়েছে। এই বাংলা বন্ধ গুলো যেভাবে উনি ডাকছেন, তখন বাংলা বন্ধ একটা মানে ইয়ের মতন, উৎসবের মতন ছিল। সবাই মানে ভয় পেয়ে বাড়িতে চলে যেত, দীঘা পুরী বেড়াতে চলে যেত, এসব ছিল। কিন্তু এই বন ব্যাপারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বনটাকে ব্যবহার করেছেন, এখন সেই বনটাকে ভাঙার জন্য একেবারে উনি সেভাবেই মানে সপ্রতিভ আছেন। অর্থাৎ তারপরে এখানে বিরোধীরা, এখানেই রাজেদ আমার প্রশ্ন, আপনি যেটা বললেন মানে কি, মমতা বন্দ্যোপাধ্যায় যে যে বিষয়গুলোর উপরে সে নির্ভর করে তিনি মানে ক্ষমতায় এসেছেন, তিনি কিন্তু দেখুন সেই সেই বিষয়গুলোকে আগে বন্ধ করে দিচ্ছেন। যেমন বন্ধ রাজনীতি, এটা সিপিএম করতো ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বন্ধ দেখেছেন। যিনি যখনই ক্ষমতায় এলেন বন্ধটাকে বন্ধ করে দিলেন। রাস্তায় নেমে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তখন রাস্তা অবরোধ থেকে শুরু করে ভাঙচুর আমরা দেখেছি, বিধানসভা ভাঙচুরে সিঙ্গুরের সেই ঘটনায়। কিন্তু তারপরে তিনি এসে এগুলোকে এক একটা এমন এমন আইন করে দিলেন যাতে করে বিরোধীরা সেই অস্ত্র ব্যবহার করতে না পারে। এখন যেটা নতুন অস্ত্র, যে বিরোধীরা রাস্তায় নামবে কি করে, এবং তাদেরকে তো পুলিশ আটকে দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে তাদের অনুমতি নেই, তারপরে তাদেরকে কোর্টে গিয়ে অনুমতি আনতে হচ্ছে, তারপরে তারা রাস্তায় আন্দোলন করতে নামছেন। এখন আপনি একদম এই জায়গাটাতেই ধরেছেন যে সত্যি সত্যি অনেক মানুষেরই প্রশ্ন যে কেন বিরোধী দল রাস্তায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে থেকে তিনি রাস্তায় নেমে আন্দোলন করছেন কেন্দ্রের বিরুদ্ধে। তো এখন প্রশ্ন যে সামনে 2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য যে এই বাংলা দখল করা, কেন্দ্রীয় বিজেপির লক্ষ্য, সেই লক্ষ্যে নরেন্দ্র মোদী আসছেন, সফল হবেন কি মনে হয় বিজেপি? দেখুন মানে, হ্যাঁ ঠিকই, মোদী আসছেন, প্রধানমন্ত্রী আজ মোদীজি আসছেন, এবং আরো নেতারা, বড় বড় নেতারা আসছেন। তারা তাদের দেখতে বা তাদের কথা শুনতে প্রচুর লোক হচ্ছে বা হবে, কোনো সন্দেহ নেই। তবে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ধরনের শাসন ব্যবস্থা রয়ে গেছে তাতে হুম।
যখন দেখা যায় যে কেন্দ্র সেভাবে তার কোনো ডিরেক্টিভস পাঠায় না বা হস্তক্ষেপ করে না, বা সিবিআইও যে ধরনের তদন্ত করে, দায় সারা গুছিয়ে তদন্ত করে, যেমন আরজি কর নিয়ে, আরজি করে যে তদন্ত হয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষ মর্মাহত, এটা তো বলা যেতেই পারে না। কিন্তু আবার দেখা যাচ্ছে তারা এসে আবার তারা কিনা বোঝাচ্ছে যে না, আমরা স্টেট পুলিশ ঠিক আছে। এই যে নানান ব্যাপার নিয়ে যে ধরনের কাজ হচ্ছে, তাতে মনে হতেই পারে যেমন বিজেপি নিজেদেরই কত কর্মী মারা গেছে, অথচ তাদের কেন্দ্রীয় সরকার আছে, তারা বলছে আমরা বালাকোটের মতন বীরত্ব দেখাতে পারি। কিন্তু সেই বীরত্ব তো দেখা যাচ্ছে না। না, সিবিআইও সেই তদন্তগুলোকে, দেখুন 21 সালে মারা গেছে, আজ 25 হয়ে গেল, সেভাবে কোনো সফলতা তারা আনতে পারে। বিজেপির কর্মীরাও তো মানে হতাশগ্রস্ত না, যে বিজেপি করতে গিয়ে আমাদের শহীদ হতে হচ্ছে, অথচ কেন্দ্রের শাসক ব্যবস্থা রয়েছে তারা কিছু করছে না, আর খালি সুরক্ষা দিচ্ছে আর কতিপয় সিবিআই নেতা। তদন্ত হচ্ছে, এনআই তদন্ত হচ্ছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এনআই এরা তদন্ত এই হচ্ছে, আরো একদম আসছে। এইখান থেকে আপনি আরেকটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এসছেন, যেটা হচ্ছে যে দেখুন, আহ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি কিন্তু দিল্লি থেকে যখন যেরকম প্রয়োজন, মানে তার রাজনৈতিক ভাবে যখন যাকে প্রয়োজন তিনি ব্যবহার করেছেন। তিনি তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরেই তিনি দেখুন, যুব কংগ্রেসে তিনি, আজকে 21শে জুলাই পালন হচ্ছে, তখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী, অর্থাৎ প্রেসিডেন্ট। তিনি এই ভোটার অর্থাৎ সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট করাতে হবে সেই ইস্যুতে তিনি পথে নামলেন, মহাকরণীয় অভিযানে ডাক দিলেন, 13 জনের মৃত্যু। সেটাকে তিনি নিয়ে 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করার পরে তিনি রেলমন্ত্রী বা যা যা যেখানে হয়েছেন, তিনি শহীদ পরিবারকে নিয়ে চাকরি দিয়েছেন, এবং তারপর আস্তে 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 এটাকে একটা মানে শহীদ দিবস, অর্থাৎ তৃণমূলের সারা বছরের যা কর্মসূচি, একটা বিগ ইভেন্ট হচ্ছে এখন 21শে জুলাই তাদের। তো এই জায়গা থেকেই দেখুন, আবার সেই সময় ছোট আঙেরিয়া, কেশপুর, যা যা ঘটনা ঘটেছে সেই সময়, কেন্দ্রে কখনো ইউপিএ সরকার, বা কখনো কি বলে, কেন্দ্রে বিজেপি সরকার, এনডিএ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় যাকে যেরম ভাবে প্রয়োজন কিন্তু তিনি কাজে লাগিয়েছেন, কেন্দ্রের সাহায্য নিয়েছেন। কিন্তু এখন এ রাজ্যে বিরোধী বিজেপি, কেন্দ্রে তাদের সরকার, তারা কি সেই সাহায্য পাচ্ছে? আপনি এই কথাটাই বলছিলেন। না দেখুন, কেন্দ্র বিজেপি পশ্চিমবঙ্গের ব্যাপারে যথেষ্ট উদাসীন, এটা মানতেই হবে। যে আহ, অনেকেই মনে করছে যে কেন্দ্রের নানান হস্তক্ষেপ করা যেতেই পারত, বা যদি হস্তক্ষেপ না না করা যায়, তুমি উন্নয়ন করো, মানুষ যাতে দেখো, মানুষ চাকরি পায়। দুদিক থেকেই কোথাও একটা মানুষ মনে হচ্ছে কেন্দ্রের যেটা স্টেট বলছে মানুষ বঞ্চনা হচ্ছে, কেন্দ্র বঞ্চনা একটা থাকতে পারে, অথবা কোথাও রাজ্য সরকার যা খুশি করে যাচ্ছে, কেন্দ্রের কোনো হস্তক্ষেপ নেই। ভারতীয় সংবিধান যে ধরনের ফেডারেল স্ট্রাকচার আমাদের, তো কোয়াজাই ফেডারেল, অর্থাৎ আহ, আহ, বিভিন্ন রাজ্য নিয়ে একটা আমাদের ফেডারেল স্ট্রাকচার, কিন্তু কেন্দ্রের কর্তৃত্বটা আমাদের দেশে বেশি রয়েছে, এটা সবাই জানে। এবং অতীতে বহুবারই দেখা গেছে কেন্দ্রীয় নানান হস্তক্ষেপ, কিন্তু কোনোভাবেই সেখানে আমরা 356 বলতে তাদের বলছে তাদের একটা অরুচি আছে, 355 ব্যাপারে তো অনেকেই দাবি করেছিল, সেগুলো কোনো ভাবনা চিন্তা কেউ করে। সুতরাং তারা মনে করছে যে কোথাও একটা এখানকার যে সরকার আছে বা দল আছে তাকে মানে সাথে নিয়ে চলা, সে থাকলে বুঝি বোধহয় অনেক সেফ। বিজেপি নিজের গভর্নমেন্ট থাকা যতটা সেফ, বোধহয় মমতার সরকার অনেক বেশি সেফ। আবার মমতার সরকার থাকলে মমতার পার্টি তারা ইন্ডি জোটকে আবার ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। হ্যাঁ, সুতরাং মমতা একটা ফোর্স, এটা কেন্দ্রীয় সরকার বিরাটভাবে স্বীকার করেছে। তার ফলে তাদের নিজেদের নেতাদের উপর সে ধরনের বিশ্বাস নেই মমতার উপর যতটা আছে। একদম। বুঝেছে, এতে তাহলে হয়তো তাহলে দলের আপনি যেটা বললেন, তাহলে কি এটা ঠিক যে বাম আর কংগ্রেস যেটা বলছে এ রাজ্যে, যে মমতা এবং মোদি দুজনের সঙ্গে একটা কোথাও গাঁটছড়া আছে, তলায় তলায় বোঝাপড়া আছে, অর্থাৎ সেটিং? তাহলে সেটিং তত্ত্বে কি ঠিক বলে আপনার মনে হয়? দেখুন মানে ডেটিং এটা হচ্ছে যে মানে আপনার যেভাবে যেভাবে তারা চলতে চাইছে, তারা বিজেপি মনে করছে যে মমতাই বোধহয় পশ্চিমবঙ্গে থাকলে তাদের সুবিধে, কেননা তাদের যারা ইডিওলজিক্যাল শত্রু মানে বামেরা,
তারা যথেষ্ট বিপদে থাকে। বাংলায় যদি একবার মানে বামেরা ফেরত আসে, তারা কিন্তু হু হু করে অন্য জায়গায় বাড়তে পারে, এটা বিজেপির ভয়। কেননা বিজেপি জানে মমতা যেরকম রুথলেসলি গণতান্ত্রিক আন্দোলনকে রুখতে পেরেছে, বিজেপি আসলে পারবে, এটা বিজেপি পারবে। হ্যাঁ, বামেরা যেভাবে একেবারে ইঁদুরের মতন গর্তে ঢুকে গেছে, বিজেপি কোনো নেতাই সেই ধরনের কাজ করতে পারে। সুতরাং বামেদেরকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। এবং শুধু মমতার যেটা মানে সব পার্টিকেই একেবারে জিরো করে দিচ্ছে না। এবং যেহেতু ক্ষমতায় আছে, বিরোধীরা সবাই আবার তার সঙ্গে বন্ধুত্ব রেখেছে, পার্লামেন্ট থাকাকালীন খুব সুন্দর সম্পর্ক রাখতে পারে, মানে অনেক ব্যক্তিগত হ্যাঁ, আমি 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 কোয়ালিটি সেটাই আছে। বলছিলাম যে যখন যাকে প্রয়োজন, আমরা দেখেছিলাম হুম হুম হুম। মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ তে তিনি কিন্তু এখানে আবার 2011 সালে দেখুন ইউপিএ সরকার, সিপিএম ছেড়ে চলে গেল ইউপিএ থেকে। এখানে যেভাবে ভোটটা হয়েছিল, যেভাবে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন যদি এখন সেভাবে করানো যায়, তাহলে কিন্তু এই সরকারের স্থায়িত্ব বা এই সরকার ক্ষমতায় আসবে কিনা আমরা জানি না। তো প্রশ্ন এখন এখানেই যে 2026-এর নির্বাচনে বিজেপি যতই লাফালাফি করুক, যতই বলুক, কিন্তু তারা যদি তাদের যে পুরো ফোর্সটাকে তারা কাজে লাগায়, কেন্দ্রের যে ক্ষমতা, সেই সম্পূর্ণ ক্ষমতা, বিশেষ করে এই যে নির্বাচনের দিনে যেটা প্রয়োজন হয়, যেটা 2011 সালে করা হয়েছিল, সেই ক্ষমতা যদি সত্যি সত্যি কাজে লাগাবে কি, প্রশ্ন কিন্তু এখানেই। যে একদিকে আমরা দেখছি মাঠে নেই বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে চলেছেন এখন, তারপরে আমরা দেখছি নরেন্দ্র মোদী এখানে আসতে শুরু করেছেন, অমিত শাহ আসবেন। তো আদৌ কি ক্ষমতা দখলের ইচ্ছে আছে বিজেপির? প্রশ্ন সেটাই। উত্তর দেবেন আপনারা, আপনারা আমাদের কমেন্টস বক্সে এ নিয়ে মতামত দেবেন। আর ধন্যবাদ রাজিয়াদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।